Assalamu alaikum and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমরা পড়াশোনা করব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের একটা কোর্স, মানব সম্পদ ব্যবস্থাপনা। সংক্ষেপে এটাকে আমরা HRM বলি। তোমরা প্রথম বর্ষে ম্যানেজমেন্ট পড়ে এসছো, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের বিভিন্ন ফাংশনাল বিষয় পড়েছো। তো দ্বিতীয় বর্ষে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। ম্যানেজমেন্টের মধ্যে একটা কনসেপ্ট আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম 6M, অর্থাৎ ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এখন এই যে 6M, ছয়টা উপাদান, ম্যানেজমেন্টের 6টা উপাদান যেগুলোকে আমরা M দিয়ে ডিফাইন করি, একটু চিন্তা করে দেখো 6টা উপাদান ইফেক্টিভ হওয়ার জন্য, 6টা উপাদান কার্যক্রম হওয়ার জন্য ফার্স্ট যে উপাদান সেটা হচ্ছে ম্যান। ম্যান যদি না থাকে সেক্ষেত্রে আমার মেথড থাকতে পারে, ম্যাটেরিয়ালস থাকতে পারে, মানি থাকতে পারে, মার্কেট থাকতে পারে, অন্যান্য সবকিছু থাকতে পারে, কিন্তু ম্যান নেই, সেখানে কিন্তু একটা অর্গানাইজেশন গড়ে উঠবে না, সেখানে কিন্তু একটা বিজনেস গড়ে উঠবে না, সেখানে কিন্তু একটা ইন্ডাস্ট্রি হবে না, সেখানে আসলে কোনো কিছুই হবে না। চিন্তা করে দেখো প্রাকৃতিকভাবে কত কিছুই তো পড়ে আছে। তো সেগুলো কি একা একা বা অটোমেটিক্যালি কোনো কিছু করতে পারছে? না, কোনো কিছু করতে পারছে না। কোনো কিছু করার জন্য আমরা যদি বলি যে ফ্যাক্টরস অফ ম্যানুফ্যাকচারিং এর উপাদানগুলো, তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, টেকনোলজি। এই ল্যান্ড, ক্যাপিটাল, অর্গানাইজেশন, টেকনোলজি, এই সমস্ত কিছুকে একত্রিত করে পণ্য উৎপাদন করতে পারে একমাত্র ম্যান। তো সেই জন্য যেটা হচ্ছে যে ম্যান যেহেতু খুব ভাইটাল একটা এলিমেন্ট, খুব সিগনিফিকেন্ট একটা ফ্যাক্টর, তো সেই ক্ষেত্রে ম্যানকেও যদি আমরা প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারি, হিউম্যান তাহলে দেখা যাচ্ছে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট রিসোর্স। হিউম্যান হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট রিসোর্স। তো এইটাকে যদি প্রপার ওয়েতে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে কি হবে? অটোমেটিক্যালি অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়বে। অর্গানাইজেশন ন্যাশনাল বাউন্ডারি ক্রস করে ইন্টারন্যাশনালি খুব ভালো বিজনেস করতে পারবে, একেবারে খুব স্বাভাবিকভাবেই এটা করতে পারবে। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি কয়েকটা নাম বলি। সে দেখো, মার্ক জুকারবার্গ, অ্যালেন মাস্ক, এরপরে যদি আমরা বলি ওয়ারেন বাফেট, বিল গেটস, জ্যাক মা, এই যে নামগুলো বললাম, এই নামগুলো কাদের? সবগুলো হচ্ছে ম্যান, অর্থাৎ ব্যক্তির নাম। এই এই ব্যক্তিগুলো দেখো সারা বিশ্বকে উন্নয়নের এক দিগন্ত দেখিয়ে দিয়েছে। উন্নয়নের কি কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে উন্নয়ন করতে হয়, এইটা কি সারা বিশ্বকে এরা হচ্ছে উন্নয়নের সর্বোচ্চ সর্বোচ্চ যে শিখর বা সর্বোচ্চ উপায়ে ম্যান কিভাবে উন্নয়ন করতে পারে, উন্নতি করতে পারে, আর ম্যান কতটা সিগনিফিকেন্ট, হিউম্যান কতটা সিগনিফিকেন্ট, তারা কিন্তু এটার একটা ভালো উদাহরণ। অর্থাৎ দেখো প্রত্যেকেই বিজনেস করছে সারা ওয়ার্ল্ডে। তো তো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে হিউম্যান রিসোর্সকে যদি প্রপারলি ম্যানেজ করা যায়, দেন হচ্ছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। মেইনলি একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় হচ্ছে কি করার জন্য? মুনাফা অর্জনের জন্য, এবং হচ্ছে কি তাদের 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 যে মিশন, ভিশন, এগুলো ইস্টাবলিশ করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তাদের কি থাকে সামাজিক উদ্দেশ্য, এবং হচ্ছে তারা ওভারঅল ডেভেলপমেন্ট করতে চায়। এই সামগ্রিকভাবে তাদের মিশন, ভিশন, একটা অর্গানাইজেশনের যাই হোক, সেটাকে পারফর্ম করার জন্য যতটা না গুরুত্বপূর্ণ মেথড, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড,
তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উপাদানগুলোকে একত্রিত করে কোনো পণ্য বা সার্ভিস সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি সিগনিফিকেন্ট হচ্ছে হিউম্যান। তো এই কোর্সে বেসিক্যালি কোর্সটা খুব মজার, খুবই ইন্টারেস্টিং। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন আমি তোমাদেরকে আজকে যেটা দেখাবো যে অ্যাকচুয়ালি একটা দৃশ্যপট দেখাবো। এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আমি কতগুলো নাম বললাম তারা, এবং আসলে প্রেক্ষাপটটা কিভাবে এসছে। প্রেক্ষাপটটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা আসলে যদি আমরা এইচআর কে আলাদাভাবে ম্যানেজমেন্ট না করি বা করার যে প্রেক্ষাপটটা সেটা আমরা নিয়ে আজকে কথা বলবো। তো স্লাইডে আমি বিষয়গুলো সাজিয়ে রেখেছি, তো চলো আমরা একটু স্লাইড দেখে আসি। দেন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন পার্ট দেখবো আজকে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন, কনসেপচুয়াল প্রিলিমিনারি ডিসকাশন গুলো করব। লেটস হ্যাভ আ লুক যে বেসিক্যালি হচ্ছে হিউম্যান রিসোর্স আগে আগে ওইভাবে গুরুত্ব না দেয়া হলেও এখন যেটা হচ্ছে যে কাজের পরিবেশ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং হচ্ছে খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এখানে দেখো আমি কতগুলো কথা বলা আছে। দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক কন্টিনিউস টু চেঞ্জ বাট অ্যাট অ্যান ইভেন মোর র্যাপিড ফেজ। খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। তো ওয়ার্ল্ডে যেহেতু কাজের পরিবেশ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তাহলে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষকেও নিজের নিজের স্কিল, নলেজ এবং হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। আর এই যে পরিবর্তনের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলো দেখো যে হিউম্যান রিসোর্স মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লিকেশন অফ, এই যে দেখো এই ইমপ্লিকেশন গুলোকে হিউম্যান রিসোর্সকে অবশ্যই বুঝতে হবে। এখন কি গ্লোবালাইজেশনের যুগ। গ্লোবালাইজেশনের যুগ হওয়ার কারণে অর্থাৎ শুধু অর্থাৎ পিপল এখন শুধু ডোমেস্টিক মার্কেটেই সীমাবদ্ধ না, অর্থাৎ তাকে হচ্ছে গ্লোবালি কম্পিট করতে হচ্ছে। তার যে নলেজ, স্কিল, ক্যাপাসিটিস, এগুলো শুধু সে তার নিজের কান্ট্রির মধ্যেই কম্পিট করছে না, সেটা গ্লোবালি তাকে কম্পিট করতে হচ্ছে। তো গ্লোবালি কম্পিট করতে হলে গ্লোবাল প্ল্যাটফর্মে এখানে বিভিন্ন ধরনের দেশ আছে, তাদের উন্নতির প্ল্যাটফর্ম বা ইনফ্রাস্ট্রাকচারও ডিফারেন্ট। তো গ্লোবালি কম্পিট করলে এখানে এখানে কম্পিটিশনটা খুব খুব বেশি। সো ওইভাবে হিউম্যান রিসোর্সকে প্রিপেয়ার করতে হবে। এরপরে হচ্ছে টেকনোলজি চেঞ্জেস, এগুলো আমরা খুব বিস্তারিত দেখব। আমি মোটামুটি এখানে একটা রিভিউ বলে দিই। টেকনোলজি টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এই যে পরিবর্তনগুলোর সাথে হিউম্যান রিসোর্সকে অ্যাডাপ্টেশন হতে হবে। এরপরে হচ্ছে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, অর্থাৎ এখন অর্গানাইজেশনে যেটা হয় যে শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কাররা যে জব করে সেটা কিন্তু না, মাল্টিকালচারাল ওয়ার্কার, অর্থাৎ একটা দেশের মধ্যে বিভিন্ন দেশের ওয়ার্কাররা কাজ করতে পারে। যেমন একটা অর্গানাইজেশনে জার্মান কনসালটেন্ট হতে পারে, ইউএসএ থেকে টেকনোলজি শেয়ার করতে পারে অর্গানাইজেশন গুলো, ইউএসএ টেকনোলজি সাপোর্ট দেয়, চায়না মেশিনারি সাপোর্ট বা স্পেয়ার পার্ট সাপোর্ট দিচ্ছে। তো এই যে সামগ্রিকভাবে একটা অর্গানাইজেশন যখন কাজ করে, তখন ইউএসএ এর সাথেও কাজ করতে হচ্ছে, জার্মানির সাথেও কাজ করতে হচ্ছে। এইচআর এর জন্য দেখা গেছে যে ইন্ডিয়া বা সাবকন্টিনেন্টের অনেক দেশ, অপারেশনাল ম্যানেজমেন্টের জন্য আফ্রিকা বা এশিয়া থেকে ওয়ার্কাররা সারা বিশ্বে কাজ করছে। এরপরে যেটা হচ্ছে চেঞ্জিং স্কিল রিকোয়ারমেন্ট,
দক্ষ অর্থাৎ দক্ষতার যে ধরন আগে আগে যে রিকোয়ারমেন্ট গুলো ছিল এখন রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইচআর এর যে আগে যেই রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী তারা কাজ করতে পারতো, এখন রিকোয়ারমেন্ট কি প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ইফেক্টিভ থাকতে চাই, কাজ করতে চাই, তাহলে এইচআর কেও কি করতে হবে, এই যে চেঞ্জেস এর সাথে, এই যে নিউ নিউ এনভায়রনমেন্টের সাথে কি হতে হবে, অ্যাডাপ্ট হতে হবে। দেন হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ। এইটা এইটা একটা কনসেপ্ট যেটা হচ্ছে যে যেহেতু গ্লোবালাইজেশন সারা ওয়ার্ল্ডে সবগুলো অর্গানাইজেশন কম্পিট করছে, তো সেই ক্ষেত্রে কনজিউমার কনজিউমার কার প্রোডাক্ট অ্যাকসেপ্ট করবে, যার কোয়ালিটি ভালো তার প্রোডাক্ট অ্যাকসেপ্ট করবে খুব স্বাভাবিকভাবেই। আমি আমি যখন টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো তখন বেস্ট প্রোডাক্টই কিনতে চাইবো এবং হচ্ছে চেষ্টা করব কম দামে কোথায় বেস্ট প্রোডাক্ট পেতে চাই। তো এই জন্য যেটা হচ্ছে প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশনেই তাদের রিসার্চ সেল থাকে, তারা তাদের প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করতে পারে, কিভাবে কনজিউমারদের কাছে অ্যাভেলেবেল করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে। এরপরে কন্টিনজেন্ট কন্টিনজেন্ট ওয়ার্কার। এখন ওয়ার্ক এনভায়রনমেন্ট কি অনেক অনেক ফ্লেক্সিবল ও ওয়ার্কিং টাইপসও বদলে গেছে। যেমন হচ্ছে যে ধরো ওয়ার্কার এখন শুধু যে অর্গানাইজেশনে ফুল টাইম কোর এমপ্লয়ি দিয়ে করবে এমন না, কিন্তু পার্ট টাইম ওয়ার্কার আছে, এরপরে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে, এরপরে দেখা গেছে যে শুধু পার্ট টাইম কন্ট্রাকচুয়াল না নিয়েও আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও কাজ করাতে পারি। অর্থাৎ আমি আমি একটা কাজ অর্থাৎ একটা অর্গানাইজেশনের একটা কাজ, সেটা সে কাজ করাবার জন্য বিভিন্ন স্কোপ ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ সে এখন কাজের হিসাব আগে আগে একটা সময় বিফোর 20 ইয়ার্স অথবা 40 ইয়ার্স বিফোর যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে মেইনলি অর্গানাইজেশনে কাজ করতে হচ্ছে কোর এমপ্লয়িরা, একেবারে কোর এমপ্লয়ি যারা ছিল তারাই অর্গানাইজেশনে সার্ভ করতো এবং হচ্ছে 8 আওয়ার্স আ ডে 5 ডেজ এরকম, বা 5 ডেজ অথবা 6 ডেজ এরকম কাজ করতো এবং অর্গানাইজেশনকে কি করতে হতো অনেক পরিমাণ কোর এমপ্লয়ি রাখতে হতো। এখন এখন পার্সপেক্টিভ অনেক চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখন সেম কাজটাই দেখা যাচ্ছে যে পার্ট টাইম ওয়ার্কার দিয়ে করানো যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে করানো যাচ্ছে, অথবা দেখা যায় অথবা কি করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়। এখন এমপ্লয়ারের অপরচুনিটি, অর্গানাইজেশনের অপরচুনিটি হচ্ছে সে তার কস্ট হিসাব করতে পারছে যে আমি আমি যদি আমার কোর এমপ্লয়ি দিয়ে করাই আমার কস্টিং কিরকম হবে, আমি যদি এটা পার্ট টাইম এমপ্লয়ি দিয়ে করাই আমার কস্টিং কিরকম হবে, আমি যদি এটা ফ্রিল্যান্সিং করাই তাহলে আমার কস্টিং কি হবে, কিরকম হবে। তো সেই ক্ষেত্রে তারা যেটা করতে পারছে সর্বোচ্চ কোয়ালিটি, অর্থাৎ একটা কম্পিটিটিভ মার্কেট থেকে সর্বোচ্চ কোয়ালিটি সর্বনিম্ন কম প্রাইসে, মিনিমাম প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে আসতে পারছে। এরপরে যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়ার্ক সাইট। অর্থাৎ দেখো এখন প্রিভিয়াস আমরা অর্গানাইজেশনের কথা চিন্তা করি, অর্গানাইজেশন বলতেই আমরা বুঝি একটা অফিস, একটা ডেস্ক এবং হচ্ছে কি অনেক ফাইল। এইটা কি ছিল, প্রিভিয়াস অর্গানাইজেশনের কনসেপ্ট ছিল। একটা অফিস থাকবে, এরপরে হচ্ছে বিশাল সাইনবোর্ড থাকবে, এরপরে যেটা হচ্ছে যে এই অফিসের মধ্যে ডেস্ক থাকবে এবং হচ্ছে বিভিন্ন ডেস্ক গুলো ছোট বড় হবে, যেমন সিনিয়র ম্যানেজমেন্টের ডেস্ক একরকম হবে, অপারেশনাল ম্যানেজমেন্টের। বেসিক্যালি এখন এখন যেটা হচ্ছে যে মডার্ন কনসেপ্ট, মডার্ন এইচআর কনসেপ্ট, অর্থাৎ ওয়ার্ক প্লেসের কনসেপ্টটা ওই রকম অফিস কেন্দ্রিক আর নেই। এখন কি, এখন দেখো করোনাকালীনও একটা একটা এইচআর এর কনসেপ্ট তো আগেই ছিল, ইমপ্লিকেশনও ছিল। সো করোনাকালীন আমাদের দেশে, বাংলাদেশে আমরা এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দেখো করোনাকালীন সময়ে আমাদের অর্গানাইজেশন গুলো এমপ্লয়ীদের কি সুযোগ দিয়েছিল, ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম। অর্থাৎ তারা তাদের কাজ, যেই কাজগুলো অফিসে না এসেও করা সম্ভব সেগুলো তারা বাসায় থেকে করতে পারবে।
এইটাই বেসিক্যালি হচ্ছে যে এখন কাজ করার জন্য পার্টিকুলার জায়গার দরকার নেই, পার্টিকুলার জায়গার দরকার নেই, পার্টিকুলার জায়গায় গিয়েই কাজ করতে হবে এমন না, যে কোনো জায়গায় কাজ করা সম্ভব। তো সেটাই যে ওয়ার্ক সাইটটা, অর্থাৎ ওয়ার্ক সাইটটা শুধু অফিস হবে বিষয়টা এইরকম না। আমি মোটামুটি আলোচনা করলাম, এইগুলো বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এরপরে হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট, অর্থাৎ একটা অর্গানাইজেশন যদি তাকে তার মিশন ভিশন এস্টাবলিশ করতে চায় এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তাকে পৌঁছাতে চায়, তো সেই ক্ষেত্রে যেটা মোস্ট সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে এমপ্লয়িকে ইনভলভ হতে হবে, তাকে তার একটা পসেসিভনেস থাকতে হবে, তার লাইক অর্গানাইজেশনকে যদি সে তার নিজের মতো করে ভাবতে না পারে তাহলে কিন্তু সে কাজ করবে কিন্তু খুব একটা কনসেন্ট্রেশন দিয়ে বা খুব একটা ভালোবেসে কাজ করতে চাইবে না। আর যখন এমপ্লয়িকে আমরা মোটিভেট করতে পারবো, এইচআর কে আমরা মোটিভেট করতে পারবো, আর এইচআর যখন আন্তরিকভাবে কাজ করবে তখন অর্গানাইজেশনের কি হিউজ অনেক ডেভেলপমেন্ট সম্ভব। আসলে মেশিনের কিন্তু আন্তরিকতা দিয়ে কাজ করার কোনো অপশন নেই। মেশিন ম্যাটেরিয়ালস, মানি মার্কেট, এদের কিন্তু আন্তরিকতার কোনো ইস্যু নেই। এদের আন্তরিকতার মাধ্যমে আমার অর্গানাইজেশনের প্রোডাকশন বাড়বেও না, কমবেও না। বাট হিউম্যান রিসোর্সকে যদি মোটিভেট না করা যায় তাহলে কিন্তু এরা প্রপার ওয়েতে কাজ করবে না। অর্থাৎ এদের ইনভলভমেন্ট কাজ করলে, ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলেও তারা কিন্তু দেখা গেছে যে ওই ইনভলভমেন্ট থাকলে যেই ডেভেলপমেন্টটা সম্ভব, আর ইনভলভমেন্ট থাকা মানে হচ্ছে সে কি অর্গানাইজেশনকে নিজের মনে করবে। যখন নিজের মনে করবে তখন সে যেভাবে কাজ করবে, আর যখন নিজের মনে করবে না তখন তার কাজের ধরন অনেকটাই ভিন্ন হবে। এবং এইটা আমরা খুব প্র্যাকটিক্যালি দেখি যে অর্গানাইজেশন গুলো এমপ্লয়ি মোটিভেশন এবং হচ্ছে পসেসিভনেস ভালো থাকে, তাদের ডেভেলপমেন্ট রেট অনেক হায়ার মোর দেন অন্যান্য অর্গানাইজেশন যেখানে এমপ্লয়ি কমপ্লেইন বা আদার্স ইস্যুগুলো আছে, এমপ্লয়ি ডিস্যাটিসফ্যাকশন আছে, সেই অর্গানাইজেশনের চেয়ে অনেক বেশি। এগুলো আমরা আলোচনা করব। আমরা একটু রিভিউ দেখলাম। এই পার্সপেক্টিভ গুলো যদি চিন্তা করো তাহলে তোমরা দেখতে পাবে যে এইচআর হিউম্যান রিসোর্সকে তাদের নলেজ, তাদের ক্যাপাসিটি, তাদের যে এক্সপিরিয়েন্স, এইগুলো এই এলিমেন্ট গুলো অনুযায়ী কিন্তু কি করতে হবে, একেবারে ডিরেক্টলি কি হচ্ছে এগুলো দ্বারা প্রভাবিত। ওয়েলকাম, কে এসছো একটু বলবে? হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। কানেক্ট হয়নি, কে এসছো একটু বলবে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো, আচ্ছা, ওয়েল, আমরা দেন যেগুলো আমরা বলছিলাম যে এই এলিমেন্ট গুলো কি করে হিউম্যান রিসোর্সকে খুব ডিরেক্টলি প্রভাবিত করে। তাহলে আমরা এইগুলো সম্পর্কে তো ওভারভিউ দেখলাম। এরপরে আমরা পরে দেখি যে গ্লোবালাইজেশন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে এসছো? স্যার আমি ওনার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তোমার নাম কি? স্যার আমার নাম ফৌজিয়া, আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্যার। ওই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে এসছো? এটা তো জি স্যার। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্লাস। তুমি চাইলে থাকতে পারো, কিন্তু ম্যানেজমেন্ট আছে স্যার, এই যে শাবনুর নাম, ম্যানেজমেন্ট বিভাগের। হ্যাঁ হ্যাঁ, ওকে বলো, ওকে পার্টিসিপেট করতে বলো। ক্লাস তাহলে কখন হবে? হ্যাঁ, কখন হবে? মানে এই আমাদের ম্যানেজমেন্ট শুধু যে আছে ওইটা মানে ক্লাসটা কখন হবে? ম্যানেজমেন্টের ক্লাস নিচ্ছি তো। ম্যানেজমেন্টের ক্লাস, তাহলে তুমি ক্লাস করো, এই যে ক্লাস তো আমরা করছি।
ম্যানেজমেন্টের ক্লাস আমরা করছি এখন। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করছি, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, হ্যাঁ তুমি তাহলে জি স্যার। হ্যাঁ আমরা দেখো যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কিছু পড়ে ফেলেছি। এখন তুমি দেখো আমরা এই যে গ্লোবালাইজেশন সম্পর্কে কথা বলবো, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? জি তুমি স্যার। শুনতে পাচ্ছ? স্যার। হ্যাঁ তো দেখো আমরা জি অনেক স্যার। এই যে দেখো আমরা এই যে স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এই স্লাইডে হচ্ছে দেখো আমরা এই যে এই বিষয়গুলো সম্পর্কে ওভারভিউ করেছি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কথা বলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গ্লোবালাইজেশনটা দেখব। হ্যাঁ, গ্লোবালাইজেশন সম্পর্কে তোমাদের ধারণা আছে, তাও তাও আমরা বলে দিচ্ছি যে সারা ওয়ার্ল্ড অর্থাৎ বিজনেসের ওয়ার্ল্ডটা কি এখন গ্লোবালাইজ না? অর্থাৎ আমরা কি করতে পারছি, চাইলেই কি করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি, ইজি কমিউনিকেশন করতে পারছি। লাইক আমি এখন ইউএসএ তে কমিউনিকেশন করব, সম্ভব না? সম্ভব না? সম্ভব না? ইউএসএ তে কমিউনিকেশন করব, জার্মানে কমিউনিকেশন করব, বা সারা ওয়ার্ল্ডে বিজনেস করব, এটা খুবই সম্ভব। তো লাইক হচ্ছে যে এখানে এখানে কোন বিষয়গুলো ঘটে দেখো, টেলিকমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তোমার হচ্ছে যে টেলিকমিউনিকেশন টেকনোলজি এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন টেকনোলজি, এই দুইটা ডিস্টেন্স কিন্তু একেবারে মিনিমাম হয়ে গেছে, একেবারে মিনিমাম হয়ে গেছে। অর্থাৎ আমাদের টেলিকমিউনিকেশন অর্থাৎ ইনস্ট্যান্টলি আমি এখন ইউএসএ তে ওভার কল কল করতে পারি, বা এই যে কল করতে পারি, বা এই যে দেখো জুম অ্যাপ ইউজ করে তুমি যে ক্লাস করছো, আমরা মিটিং করতে পারি, বা যে কোনো ইনফরমেশন মুহূর্তের মধ্যে কি করতে পারছি, পাস করতে পারছি। অর্থাৎ এইটা কি টেলিকমিউনিকেশন টেকনোলজি। এটা কি করছে, আমাদের আমাদের ডিস্টেন্সকে, আমাদের যে দূরত্ব, সে আমি বাংলাদেশে বসে বিজনেস করছি, আমার আমার এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে ইউএসএ, অথবা আমি চায়না থেকে ইম্পোর্ট করছি, অথবা আমি মিডল ইস্ট থেকে বিজনেস করছি। তো সবকিছুই কিন্তু হচ্ছে যে আমার হাতের মুঠোয়, অর্থাৎ কমিউনিকেশন করতে পারছি, প্রতিনিয়ত জানতে পারছি। আমি আমি ধরো একটা প্রোডাক্ট কিনবো, এটার দাম কত আমার জানতে কিন্তু, সে যদি ধরো এই তোমাকে চিন্তা করতে হবে যে যখন এই গ্লোবালাইজেশন না হয়নি বা এই টেলিকমিউনিকেশন টেকনোলজি ছিল না, তখনকার প্রেক্ষাপট কি, লাইক ধরো আমি কমিউনিকেশন করব, তখন কি করতে হবে, অনেক সময় আমাকে ওয়েট করতে হবে। আমি কি করব, চিঠি দিব, বা কোনো একটা মেইল দিব, বা কোনো একটা মাধ্যমে যোগাযোগ করব, সেই চিঠি বা যোগাযোগের মাধ্যম কি অনেক সময় লেগে যাবে। এখন কিন্তু তা না, এখন হচ্ছে কি খুব দ্রুতই আমি কমিউনিকেশন করতে পারছি। ফার্স্ট তো গেল যে টেলিকমিউনিকেশন টেকনোলজি আমাদের ডিস্টেন্সকে কমিয়ে নিয়ে এসছে। আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এক হচ্ছে যে আমরা নিজেরাও তো ট্রান্সপোর্ট যাতায়াত করতে পারি, এছাড়া পণ্য যাতায়াতও কিন্তু হচ্ছে কি আমরা দেখো যে বাই রোড, অর্থাৎ কান্ট্রি টু কান্ট্রি যদি রোড, যেমন আমরা ইন্ডিয়ার সাথে বিজনেস করতে পারি বাই রোড, এরপরে হচ্ছে ট্রেন, যদি ল্যান্ড কানেকশন থাকে সেক্ষেত্রে রোড বা ট্রেনে বিজনেস করা সম্ভব। এছাড়া সিতে তো সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস হচ্ছে। এরপরে হচ্ছে কার্গো অর্থাৎ বিমানে করে আমরা বিজনেস করছি। কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ তুমি কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। কোশ্চেন করো, কিন্তু না বুঝতে পারলে কোশ্চেন করো। জি। বিষয় হচ্ছে যে আমরা ক্লাস করছি কালেকটিভলি, লাইক শুধু আমি বলে যাব এরকম না বিষয়টা। তুমি বুঝতে না পারলে তুমিও কি করবে, কোশ্চেন করবে। হ্যাঁ, যা আমাকে বলবে, তাহলে আমি বুঝবো যে আসলে তুমি বুঝতে পারছো না। সো যেটা বলছিলাম যে কার্গোর মাধ্যমে কি করতে পারি, পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় খুব খুব সহজেই পৌঁছাতে পারি। তো এইটাই হচ্ছে কি দেখো গ্লোবালাইজেশন, এবং গ্লোবালাইজেশন কিন্তু আমাদের কি করছে, এক হচ্ছে বিজনেস যেভাবে ইনক্রিজ করছে, সেভাবে কিন্তু এই যে হিউম্যান রিসোর্সকে ডেভেলপ কি করতে হবে, তাকে অনেক
ডেভেলপ হতে হচ্ছে, তাদের যে ডোমেস্টিক যে ধরো আগে যেই নলেজ ছিল, যে স্কিল ছিল, যে ক্যাপাসিটি ছিল, সেই ক্যাপাসিটি কিন্তু অনেকটাই বাড়াতে হচ্ছে, ইজন্ট ইট? না হলে কিন্তু এই যে গ্লোবালি এই কাজগুলো করা সম্ভব না। দেখো চমৎকার আমি কিছু উদাহরণ বলবো। এই যে দেখো একটা লোগো দেয়া আছে, দেখতে পাচ্ছ? তোমার নাম কি? দেখতে পাচ্ছ একটা লোগো এটা কিসের লোগো দেখো তো? বিএমডব্লিউ লেখা, একটা গাড়ির লোগো, তাই না? খুব বিখ্যাত ব্র্যান্ড। এটা কি? এইটা হচ্ছে জার্মান কোম্পানি, এটা একটা জার্মান কোম্পানি, কিন্তু দেখো কোম্পানিটা জার্মান, কিন্তু এরা কার তৈরি করে কোথায় জানো? এটা হচ্ছে সাউথ ক্যারোলিনা, ইউএসএ তে। তাহলে কি দাঁড়ালো দেখো গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট। কার তৈরি করতেছে? বিএমডব্লিউ কার তৈরি করতেছে জার্মান কোম্পানি, জার্মান মালিকানাধীন একটা কোম্পানি গাড়ি তৈরি করতেছে আমেরিকার সাউথ ক্যারোলিনায়। তারা গাড়ি পাঠাচ্ছে কোথায়? সারা বিশ্বে, সারা বিশ্বে। আমাদের বাংলাদেশেও অনেকে কি বিএমডব্লিউ গাড়ি ইউজ করে, তাই না? আচ্ছা, এরপরে এরপরে দেখো এরপরে যেটা টয়োটা, তো এটা খুব পরিচিত ব্র্যান্ড, আমাদের দেশে প্রচুর টয়োটা ইউজার আছে। তো এরা কোথায় গাড়ি ম্যানুফ্যাকচারিং করে? কেনটাকি, ইউএসএ তে। এই কেএফসি তো তোমরা খুব ভালো চেনো, তাই না? কেএফসি, কেনটাকি ফ্রাইড কেএফসি হচ্ছে এই যে এই ইউএস এর এই শহরটায় ডেভেলপ হওয়া একটা কোম্পানি, কেনটাকি কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন। তাহলে টয়োটা গাড়ি তৈরি করে কোথায়? কেনটাকিতে। এরপরে দেখো জেনারেল মোটর, এইটাও খুব বিখ্যাত একটা কার কোম্পানি। এরা এরা কোথায় কার তৈরি করে? এটা হচ্ছে কোথায়? ব্রাজিলে কার তৈরি করে, ইউএস বেস কোম্পানি। আচ্ছা, তো এই হচ্ছে এবং এরা তৈরি করে কিন্তু বিক্রি করে কোথায়? সারা ওয়ার্ল্ডে, ইজন্ট ইট? এই হচ্ছে ম্যাজিক, গ্লোবালাইজেশনের ম্যাজিক। এরপরে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে টেকনোলজি চেঞ্জেস। আমার স্লাইড কি মিসিং নাকি? আমি স্লাইড গুলো অনেকটা ইয়ে করা। আচ্ছা, এরপরে দেখো ইয়ে টেকনোলজি চেঞ্জেস। টেকনোলজি চেঞ্জেস এর ক্ষেত্রে দেখো যে টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং হচ্ছে যে প্রতি প্রতি নিয়তই কিন্তু গবেষণা হচ্ছে, প্রতিনিয়তই গবেষণা হচ্ছে। এবং টেক জায়ান্ট যে কোম্পানিগুলো, অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, এরা প্রতিনিয়ত কি করছে? রিসার্চ করছে, এবং প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এই যে হিউম্যান রিসোর্স, মেইনলি এই টেকনোলজি কারা চালাবে? হিউম্যান রিসোর্স চালাবে। তাহলে হিউম্যান রিসোর্সকেও তো তাহলে ইফিশিয়েন্ট হতে হবে, নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে দেখো কিছু কথা বলা আছে, অল্টার দ্য ওয়ে অফ পিপল ওয়ার্ক। মানুষের কাজের ধরনই চেঞ্জ হয়ে গেছে। কাজের ধরন আগে আগে ধরো প্রিভিয়াস আমরা 40 ইয়ার্স আগে একটা অফিসের কথা চিন্তা করি। অফিসে কি ছিল? সে ধরো একটা অফিস, সেইটার মধ্যে কি থাকবে? অনেক ফাইল থাকবে, অনেক ফাইল থাকবে, তাই না? একটা চেয়ার থাকবে, একটা টেবিল থাকবে, এই তো অফিস। চেয়ার টেবিল, চেয়ার টেবিল ছাড়া আমরা অফিস চিন্তা করতে পারি? চিন্তা করতে পারি না। কিন্তু এখন এখন কিন্তু টেক বেস টেকনোলজি আসার কারণে অফিসের কনসেপ্ট টোটালি চেঞ্জ। ওয়ে অফ ওয়ার্ক, কাজ করার ধরন কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আগের ওই যে ফাইল সিস্টেম, এখন তুমি ইচ্ছা করলে যে সব অর্গানাইজেশনে কি করে? তাদের ডেটাবেস ম্যানেজমেন্ট করতেছে। অর্থাৎ ইলেকট্রনিক ওয়েতে কি করছে? ডাটা সংরক্ষণ করছে, অ্যাক্সেস অথবা নিজস্ব কোনো অ্যাপের মাধ্যমে সেগুলো করছে। এবং হচ্ছে এরপরে যেটা হচ্ছে চেঞ্জ দ্য ওয়ে অফ ইনফরমেশন, যেটা আমি বললাম আসলে, এইটা ওয়ে অফ ওয়ার্ক। এরপরে যেটা হচ্ছে আমি এই টপিকটা কিছুটা বলে ফেলছি, চেঞ্জ দ্য ওয়ে অফ ইনফরমেশন ইজ ক্রিয়েটেড। এই যে ইনফরমেশন ক্রিয়েটেড, আগে আগে কি ছিল? আগে ছিল হচ্ছে অর্গানাইজেশন গুলোতে লেজার, বড় বড় লেজার খাতা, বড় বড় লেজার খাতা। অর্থাৎ আগে আমরা যখন অফিসে যেতাম, অফিসে গেলেই কোনো একটা তথ্য চাইলে সেটা কি করবে? একজন
যে যিনি দায়িত্বে থাকবেন তিনি কি করবেন, খুব বড় একটা খাতা বের করবেন। খাতা বের করে ওইখান থেকে নাম্বার অনুযায়ী খুঁজে 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 সেই ইনফরমেশন বের করবে, এবং হচ্ছে এটা কি অনেক সময় লাগবে। এইটা ছিল। আর এখন এখন অর্গানাইজেশনে কি আমরা যাব, জাস্ট একটা ক্লিক, একটা কি ইন আ ক্লিক, একটা ক্লিকেই সব ইনফরমেশন একেবারে পুরো ডেটাবেস চলে আসছে, পুরো ডেটাবেস চলে আসছে। অর্থাৎ এই যে ইনফরমেশনের বিষয়গুলো, এটা ক্রিয়েটেড, স্টোর, ইউজ, শেয়ার টোটালি চেঞ্জ। আচ্ছা, এরপরে দ্য মুভ ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্রিয়েটেড আ নিউ গ্রুপ অফ ওয়ার্কার্স, ব্লু কলার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। অর্থাৎ দেখো তিনটা, বেসিক্যালি তিনটা ওয়েভ ছিল। ফার্স্ট যে ওয়েভটা সেটা হচ্ছে অ্যাগ্রিগেরিয়ান ওয়েভ, অর্থাৎ প্রথমে সারা বিশ্ব কি করে, কৃষিতে উন্নতি করে, কি করে, কৃষিতে উন্নতি করে। এর পরবর্তী সময়ে 1750 থেকে 1850-এ যেটা হয় যে শিল্প বিপ্লব হয়, অর্থাৎ শিল্পে উন্নয়ন শুরু হয়। এর পরে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945-এর পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে সার্ভিস ওরিয়েন্টেড জব, অর্থাৎ উন্নত দেশগুলো কি করলো, সার্ভিস ওরিয়েন্টেড জবের দিকে চলে গেল। অর্থাৎ ব্লু কলার ওয়ার্কার, এইখানে ব্লু কলার ওয়ার্কার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যারা ম্যানুয়ালি কাজ করে, অর্থাৎ যাদেরকে কায়িক শ্রম দিতে হয়, ফিজিক্যাল লেবার, অর্থাৎ তাদেরকে খেটে কাজ করতে হয়, দৈহিকভাবে পরিশ্রম করতে হয়, তারা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার। আর হোয়াইট কলার ওয়ার্কার হচ্ছে তাদেরকে মানসিক, অর্থাৎ তারা তাদের নলেজ দিয়ে কাজ করে। আচ্ছা, এইখানে দেখো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্য ট্রেন্ড হ্যাজ, হ্যাঁ সাইমা ওয়েলকাম, হ্যালো, হ্যাঁ সাইমা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো সাইমা, তুমি কি জয়েন করতে পেরেছো? পার্টিসিপেট, হ্যাঁ ঠিক আছে সাইমা, আমরা যেটা আলোচনা করছিলাম যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করছিলাম, এখানে টেকনোলজি চেঞ্জেস ছিল। এখন দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা হলো যে ট্রেন্ডটা টোটালি চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ ট্রেন্ড কি হয়ে গেল যে আগে কি ছিল, ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক অ্যান্ড ইনক্রিজ, ম্যানুফ্যাকচারিং ওয়ার্কটা কি কমে গেছে, এরপরে যেটা হচ্ছে যে সার্ভিস ওয়ার্ক কি বেড়ে গেছে। অর্থাৎ এখন কি উন্নত দেশগুলো তারা শুধু শিল্প থেকে আয় করে না, সেবা থেকে আয় করে। এটা হচ্ছে কি টেকনোলজি চেঞ্জেস এর ফলে। এরপরে এই দেখো এইখানে খুব মজার বিষয় আছে, দেখো ফার্স্ট আমরা একটা কনসেপ্ট আলোচনা করে নিই, এরপরে দেখো মজার বিষয়টা তোমাদের জন্য এই যে ছবি দেয়া আছে। দেখো নলেজ ওয়ার্কার এই যে যারা কি করে, যে তাদের জবটা কি, যে অ্যারাউন্ড অ্যাকুইজিশন এন্ড অ্যাপ্লিকেশন, তারা তারা কি করে, অ্যাকুইজিশন, ইনফরমেশন অর্থাৎ তথ্য নিয়ে কাজ করে, তারা কি করে, তথ্য নিয়ে কাজ করে। লাইক ধরো যে কোনো অর্গানাইজেশনের হেড অফিসে কি করা হয়, হেড অফিসে তো বেসিক্যালি ধরো আমরা একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, সেই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের হেড অফিসে কিন্তু কোনো পণ্য বা সেবা উৎপাদন করা হয় না, পণ্য বা সেবা উৎপাদন করা হয় কোথায়, ফ্যাক্টরিতে। হেড অফিসে কিন্তু কোন ফ্যাক্টরিতে কি উৎপাদন করা হচ্ছে সমস্ত ইনফরমেশন থাকে। অর্থাৎ এই যে ইনফরমেশন গুলো নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে নলেজ ওয়ার্কার, এদেরকে আমরা কি কি বলতে পারি, হোয়াইট কলার ওয়ার্কারও বলতে পারি। দেখো মজার একটা ইমেজ, এইটা কি চেনো,
এই তোমরা একটু কথা বলো। তো এই এই যে একটা ছবি, এটা চেনো তোমরা? একটা ছবি, একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে দেখো একটা কি দেয়া আছে, ম্যানুয়াল টাইপরাইটার দেয়া আছে, দেখতে পাচ্ছ? তো এইটা দেখো, এক সময় অফিসে কি করা হতো, এইটা দিয়ে কাজ করা হতো, টাইপরাইটার দিয়ে কাজ করা হতো। তোমরা হয়তো, তোমাদের জন্য কিন্তু এটা অনেকটাই এক্সক্লুসিভ একটা ছবি, দেখো নাই। আমি হয়তো, হ্যালো সাইমা, ওয়েলকাম। দেখো এই যে অর্থাৎ আমরা আমরা যে এই যে টেকনোলজি যে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জের চেঞ্জের যে ক্রোনোলজি, অর্থাৎ কিভাবে ক্রোনোলজিক্যালি চেঞ্জ হলো, এইটার একটা ইমেজ ডিপিকশন দেখতে পাচ্ছি। দেখো এইখানে একটা ছবি দেয়া আছে, কি টাইপরাইটারের ছবি। এরপরে এরপরে দেখো ঠিক এরপরে যখন ডেভেলপমেন্ট হয়, এই যে ভদ্রলোকেরা অফিসে কাজ করছে, একটা অফিসের কি দেখো, এই যে কম্পিউটার, এরপরে ইয়ে টেবিল, এইভাবে কি আরো চেঞ্জ হলো। এরপরে এরপরে দেখো যে কিছুটা আধুনিক হওয়ার পরে কি, এই যে কাজগুলো কি হলো, ফাইল বেসিস, অর্থাৎ এই যে প্রচুর ফাইল। আর এখন এই যে এই সবগুলি কিন্তু টেকনোলজি চেঞ্জের কারণে, সবগুলো কি হলো, টেকনোলজি চেঞ্জের কারণে। এখন তোমাদেরকে আমি একটা নোট বলি, সে ধরো এই যে যারা, হ্যালো, যারা এই যে টাইপরাইটারে কাজ করতো, এরা তো এইচআর ছিল, হিউম্যান রিসোর্স ছিল, তাই না? তাহলে এরপরে যখন এই যে কম্পিউটার মেশিন, কম্পিউটার আসলো, এই যে এরকম টিভির মতো ডেস্কটপ আসলো, এখন এইখানে যারা কাজ করতো তাদেরকে আবার এইগুলো আসার পরে, তারা তো এই মেশিনে স্কিল ছিল, এই মেশিনে তো তারা আর স্কিল না। এখন এই যে চেঞ্জ আসলো, এই লোকগুলো কি করবে? হ্যালো, তাহলে এদেরকেও কি করতে হবে, ট্রেন করে এগুলো শিখে নিতে হবে। তাহলে কি করে, সাইমা শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? তাদেরকে কি করতে হবে, এই কাজগুলো শিখে নিতে হবে। তো এরপরে যখন অর্গানাইজেশন আরো আধুনিক হলো, তখন কি করতে হবে, অর্থাৎ এইচআর এর, হিউম্যান রিসোর্সের যে স্কিল থাকে, নলেজ থাকে, সেগুলো কি করতে হবে, টেকনোলজির সাথে আপডেট হতে হবে। আদারওয়াইজ কি, এই যে টাইপরাইটারের লোকটা যখন এই যে টেকনোলজি চেঞ্জ হলো, তখন কি হয়ে যাবে, জবলেস হয়ে যাবে না? জবলেস হয়ে যাবে। তো এইরকম একটা ব্যাপার কাজ করে। এরপরে এরপরে দেখো মডার্ন অফিস, মডার্ন অফিসে দেখো কি দেয়া আছে, মডার্ন অফিস, অর্থাৎ আমরা এখন যেটা করছি, আমরা এখন যেটা করছি, এই যে দেখো কি দেয়া আছে, একটা ল্যাপটপ দেয়া আছে, একটা সেলফোন, সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগবে না অফিস করার জন্য। এই দুইটা ইনস্ট্রুমেন্টই যথেষ্ট। দেখো আমরা ক্লাস করতেছি, খুব সিম্পল একটা এক্সাম্পল দেখো। হ্যালো, কিছু বলতে চাচ্ছ? কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, দেখো আমরা ক্লাস করতেছি, তো এই যে ক্লাসে আমাদের কি লাগতেছে, এখন কোনো কিছুই না, তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, এই যে পুরো এই কি এইগুলোই কিন্তু, এই যে সেলফোন অ্যাপ, এগুলো দিয়ে আমরা কি একটা ক্লাস হচ্ছে না, ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন সেটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আমরা যে অফলাইনে ক্লাস করতাম, ক্যাম্পাসে ক্লাস করতাম, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটার কিন্তু অল্টারনেটিভ নেই, সেটা করতেই হবে। সবকিছু ঠিক হলে আমরা ইনশাল্লাহ করব। ওয়েল, ঠিক আছে। এখানে কি তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। ওয়েল, এরপরে দেখো যে কোশ্চেন কি আছে, না থাকলে আমি নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এরপরে দেখো যে টেকনোলজি চেঞ্জেসটা কেন দরকার, এগুলো আমি কিছু কথা বলে ফেলছি যে টেকনোলজি চেঞ্জেস কেন দরকার। মেইনলি টেকনোলজি চেঞ্জেস দরকার হচ্ছে যে দেখো যে আমরা যদি অর্গানাইজেশন প্রোডাক্টিভ করতে চাই, অর্থাৎ অনেক বেশি উৎপাদন করতে চাই, কাজ বাড়াতে চাই, সার্ভিসের ক্ষেত্রে কাজ বাড়াতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের অর্গানাইজেশনকে কি করতে হবে, এই যে টেকনোলজি চেঞ্জেস এর ক্ষেত্রে
এইচআর কে ওইটা কি ওই দক্ষতা নিয়ে আসতে হবে। এরপরে হেল্পস দেম কি ক্রিয়েট এন্ড মেইনটেইন আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। টেকনোলজি হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে আসে। অর্থাৎ যারা আগে ম্যানুয়াল কাজ করতো আর এখন যারা টেক বেস কাজ করতেছে তাদের প্রোডাক্টিভিটি কিন্তু একেবারে দেখা গেছে যে রাত আর দিনের পার্থক্য। তারা যেই পরিমাণ প্রোডাক্টিভ হতে পারবে মার্কেটে, যে পরিমাণ কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবে, যাদের টেকনোলজি নাই তারা কিন্তু পারবে না। খুব সহজ একটা এক্সাম্পল, আগে শিল্প বিপ্লবের আগে কি করতো, সব কাজ ম্যানুয়ালি হতো, হাত দিয়ে হতো। যখন শিল্প বিপ্লব হলো, যন্ত্র দ্বারা কাজ করা শুরু হলো এবং লার্জ স্কেল প্রোডাকশন শুরু হলো, তখন তো ওই যে যারা হাতে কাজ করতো এরা অলরেডি মার্কেট থেকে তাদেরকে 100 ডে বাই ডে তারা কি করলো, মার্কেট থেকে সরে যেতে হয়েছে, তারা আর মার্কেটে টিকে থাকতে পারে নাই। আচ্ছা, এরপরে এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এরপরে হচ্ছে প্রোভাইড বেটার এন্ড মোর ইউজফুল ইনফরমেশন। টেকনোলজির ক্ষেত্রে ইনফরমেশন অলওয়েজ, আমরা ইনফরমেশনটা কি একেবারে ইনস্ট্যান্টলি কারেক্ট, মোস্ট অফ দ্য কেসেস কারেক্ট, যদি কোনো মোস্ট অফ দ্য কেসেস কারেক্ট এবং খুব ভালো ইনফরমেশন পাচ্ছি, এবং ইনফরমেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখন কিন্তু ইনফরমেশনের যুগ। এরপরে কিন্তু আরো একটা বিপ্লব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে চতুর্থ শিল্প বিপ্লব। আজকে কি আমরা পড়বো নাকি এই পর্যন্তই থাকবে? তো যেটা হচ্ছে যে এই পার্টগুলো আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখবো। দেন হচ্ছে আজকে এই পর্যন্তই থাক। তো তোমাদের কোনো কোশ্চেন বা কোয়ারি আছে? তোমরা বুঝতে পারোনি বা পরে এসছো যারা, তাদের জন্য আমি স্লাইডগুলো একটু রিভিউ করছি, একটু দেখে নাও যে আমরা কি কি আলোচনা করেছি। একটু স্লাইডগুলো দেখে নাও, এই টপিকগুলো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, অ্যাকাউন্টিং, সরি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এটা ক্লাস, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস কখন থেকে শুরু হবে? রুটিন চেক করো, এটা রুটিনে দেয়া আছে, অ্যাজ পার দ্য রুটিন ক্লাস হচ্ছে, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। তাহলে তোমাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আর শোনো, তোমাদের যারা ফ্রেন্ডস আছে ওদেরকে একটু বলে দাও ক্লাসে জয়েন করার জন্য, আমরা কি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি না? সো ওদেরকেও একটু বলো ক্লাসে জয়েন করার জন্য। এবং হচ্ছে এই খুব মজার কিন্তু কোর্সটা, সত্যি খুব মজার, তোমরা করো। এই যে দেখো যে ছবিটা দেখো, খুব ইন্টারেস্টিং কিন্তু কোর্সটা। তো সো আরো ভালো লাগবে সামনে, আমরা খুব মজার এবং প্র্যাকটিক্যাল কিন্তু এগুলো, এমন না যে প্র্যাকটিক্যাল বা আমাদের সামনে আমরা এগুলোর কোনো কানেকশন নেই। তোমরা একেবারে খুব প্র্যাকটিক্যালি কোর্সটা জানতে পারবে, আর আই হোপ যে কোর্সটা এনজয় করবে। সো তোমরা যেটা হচ্ছে যে দ্রুত, আমরা একেবারে ক্লাস শেষ করছি, এখন কি এসছো, তো তোমরা চেষ্টা করবে যে রুটিন অনুযায়ী টাইমলি ক্লাসে আসার জন্য। তো দেন যদি আজকে কোনো কোশ্চেন না থাকে, আমি ক্লাস শেষ করে দিতে চাচ্ছি। আজকে এই পর্যন্তই থাক, দেন হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী আলোচনা করব। তোমরা কিছু বলছো না, পরবর্তীতে যারা এসছো তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা টাইমলি ক্লাসে আসো। তোমরা টাইমলি ক্লাসে, পরবর্তী ক্লাসগুলো খুব টাইমলি করো। এবং হচ্ছে যে ডিলে করলে তো লাইক হচ্ছে যে আজকে তো অনেকে ক্লাস করতে পারোনি, সো সমস্যা নেই, সামনে থেকে ইনশাল্লাহ ভালোভাবে ক্লাস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।